আজকে আমাদের টপিকস হচ্ছে 2 নম্বর, সাপোর্টিং ডকুমেন্টস ফর ইম্পোর্ট। একটা ইম্পোর্ট করতে আমাদের কি কি ডকুমেন্টেশন প্রয়োজন হইতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। ঠিক আছে। ইম্পোর্ট করতে কি কি ডকুমেন্টেশন প্রয়োজন হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমি যখন একটা ইম্পোর্ট করতে যাব তখন আমি কি কি ডকুমেন্টস আমার প্রয়োজন হবে, কি কি ডকুমেন্টস এর দরকার আছে বা কি কি ডকুমেন্টেশন লাগবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সাপোজ আমি চায়না থেকে going to import some fabrics from China. Fabrics, China. আমরা চায়না থেকে কিছু ফেব্রিক্স ইম্পোর্ট করব। সেই ক্ষেত্রে আমার কি কি ডকুমেন্টেশন লাগবে, আমি কি কি ডকুমেন্টেশন লাগবে সেটা দুই ভাগে বিভক্ত করব। প্রথম ভাগ হচ্ছে অ্যাজ এ পার্সোনাল, দুই নম্বর হচ্ছে কমার্শিয়াল ফ্যাক্টরি। মাইক অফ করেন। ঠিক আছে। আমি দুইভাবে ইম্পোর্ট ইম্পোর্ট আমি দুইভাবে করতে পারি। একটা আমি ব্যক্তিগতভাবে, একটা হচ্ছে আমার কমার্শিয়াল বা ফ্যাক্টরি জন্য। ঠিক আছে। কমার্শিয়াল বা ফ্যাক্টরির জন্য আমি ইম্পোর্ট করতে পারি, বা আমি পার্সোনাল ব্যক্তিগত ইম্পোর্ট করতে পারি। সেক্ষেত্রে কোন কোন খাত, কোন জায়গায় কি পরিমাণ কি ডকুমেন্ট লাগতে পারে সেগুলো আমরা দেখবো। আরেকটা হচ্ছে ধরেন বন্ডেড। এটার মধ্যে এটার মধ্যে দুইটা ক্যাটাগরি হবে। 2 নম্বরের মধ্যে ক্যাটাগরি এতে হবে ধরেন বন্ডেড, বিতে হবে নন বন্ডেড। বন্ডের আওতায় যদি আমি থাকি তাইলে আমি কি কি আমার কি কি ডকুমেন্টেশন লাগবে, যদি বন্ড ছাড়া আমার নন বন্ডেড হয় তাহলে কি কি ডকুমেন্টেশন প্রয়োজন হবে। ঠিক আছে। তাহলে আমরা প্রথমে 1 নম্বরে আসি। পার্সোনাল, আমি পার্সোনাল যখন ইম্পোর্ট করতে যাব তখন আমার থেকে কি লাগবে। যদি আমি পার্সোনালি ধরেন কোনো কিছু আনতে যাচ্ছি চায়না থেকে, ফেব্রিক্স গুলো আমি পার্সোনালি আনবো, সেক্ষেত্রে আমার কি 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 প্রয়োজনীয়তা লাগতে পারে। সেক্ষেত্রে আমার একটা ক্লিয়ারিং এজেন্ট দরকার হবে, একটা শিপিং বা কুরিয়ার সার্ভিস প্রয়োজন হবে, তারপর লোকাল কুরিয়ার প্রয়োজন হবে। আমার ডকুমেন্টেশন লাগবে কি কি। পার্সোনাল যখন আমি আনবো তখন আমার ডকুমেন্টেশন কিছুই লাগবে না।
তখন আমি কি করব, প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আমি আমার সাপোজ আমার চাইনাতে একটা মাল, মানে একটা ফেব্রিক্স আমার এটা নিতে হবে। এটা আমার মোটামুটি পছন্দ হয়েছে এবং আমি এই আইটেমটা আমি চায়না থেকে আমার আমার কাছে আনাবো, আমার পার্সোনাল আমার কাছে আনাবো। তখন আমি কি করব, একটা বাংলাদেশি কুরিয়ার সার্ভিস বা শিপিং লাইনের সাথে আমি কথা বলবো যে ভাই আমার এই ফেব্রিক্সটা আমার প্রয়োজন, বা আমি এটা চায়না থেকে আনতে চাচ্ছি। সাপ্লায়ার অ্যাড্রেস দিব বা কন্ট্যাক্ট পারসন যে থাকবে, যে এখান থেকে আনবো, ওর ফোন নাম্বার দিয়ে দিব, কন্ট্যাক্ট অ্যাড্রেস ডিটেলস সব কিছু দিয়ে দিব, বলবো যে এই জায়গা থেকে এই ফেব্রিক্সটা এনে এটা একটু মানে ওখান থেকে এনে আমার হাতে হাতে পৌঁছে দিতে হবে। সেক্ষেত্রে কি করবে, আপনি শুধু আপনার ফার্স্ট এক নম্বরে থাকবে আপনার অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ শিপিং লাইন, শিপিং বা শিপিং সার্ভিস, শিপিং সার্ভিস, হ্যাঁ, অ্যারেঞ্জ শিপিং সার্ভিস। অ্যারেঞ্জ শিপিং সার্ভিসের আগে একটা কাজ করতে হবে, সোর্সিং দ্য প্রোডাক্ট ফ্রম চাইনা। এটা থাকবে আমার এক নম্বরে। দুই নম্বরে থাকবে আমার টু কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট উইথ সাপ্লায়ার অ্যান্ড টেক দ্য সাপ্লায়ার ডিটেলস। তিন নম্বরে থাকবে অ্যারেঞ্জ শিপিং সার্ভিস বা শিপিং প্রোভাইডার যারা থাকবে, শিপিং শিপিং লাইনের মানে যারা থাকবে, ওদের শিপিং এর কাজটা কি হবে, আপনার প্রথমে মালটা তো সোর্স করতে হবে, আপনার ফেব্রিক্সটা চাইনাতে খুঁজে দেখতে হবে, হ্যাঁ, খুঁজে তারপর একজন সাপ্লায়ার থেকে মালটা নিতে হবে, সাপ্লায়ার ডিটেলস গুলো লাগবে। তারপর আপনি একটা শিপিং লাইন বা একটা ফরওয়ার্ডারের সাথে কন্ট্যাক্ট করবেন। ওরা কি করবে, ওদেরকে বলে দিবেন যে আমার এই চাইনার এই জায়গা থেকে, এই ফরওয়ার্ডার থেকে, এই সাপ্লায়ার থেকে মালটা আমি আমার দেশে মানে আমার কাছে আনতে চাইতেছি। এখন আপনারা আমাকে ওই সার্ভিসটা দিবেন, তারা ওরা কি করবে, আপনার থেকে অর্ডারটা নিবে, নিয়ে ওরা ওই সাপ্লাইয়ের সাথে কানেক্ট হবে। কানেক্ট হয়ে ওরা ওখান থেকে মালটা রিসিভ করবে, রিসিভ হয়ে করে ওদের চায়নাতে ওয়্যার হাউস থাকবে, ওরা ওদের ওয়্যার হাউসে নিয়ে যাবে, ওয়্যার হাউসে এনে ওখান থেকে ডেলিভারি নিয়ে আপনার এখানে কাস্টম মানে চিটাং আনবে, চিটাং বন্দরে। ঠিক আছে, যদি এটা হচ্ছে অল্প মাল হয় তাহলে এটা এয়ারপোর্টে আসলে ঢাকা এয়ারপোর্টে নামবে। আর যদি বাই সিতে আসে তাহলে চিটাং চিটাং পোর্টে নামবে। ঠিক আছে, এরপর আপনার ও কি করবে, মালটা আনার পরে এরপর তার ক্লিয়ারিং, এরপর ক্লিয়ারিং এজেন্ট মালটা যখন সে নিয়ে আসবে পোর্টে, তারপর আপনার থেকে কি করতে হবে, ক্লিয়ারিং এজেন্ট অ্যারেঞ্জ করতে হবে। অ্যারেঞ্জ ক্লিয়ারিং এজেন্ট, ক্লিয়ারিং এজেন্ট অ্যারেঞ্জ করে মালটা বন্দর থেকে, এটা এটা এয়ারপোর্ট হোক আর চট্টগ্রাম সি পোর্ট হোক, ঠিক আছে, এখান থেকে মালটা খালাস করে আপনার কাস্টম ক্লিয়ারেন্স করে মালটা ওখান থেকে ছুটে আনতে হবে। ছুটে আনার পরে তারপর আমার ডেলিভারি নিতে হবে। এরপর ডেলিভারি তো আপনার লোকাল, আপনার কুরিয়ার আছে না, লোকাল কুরিয়ার মাধ্যমে ওরা কি করবে, আপনার মালটা পাঠিয়ে দিবে, আপনার আপনার হাতে চলে আসবে। আমি যখন পার্সোনাল কোনো ইম্পোর্ট করব, পার্সোনাল ইম্পোর্টের ক্ষেত্রে আমার এই প্রসিডিউরগুলো মেনটেন করলে হয়ে যাবে। ঠিক আছে, এটাতে তেমন বেশি কিছু নেই। এরপর আমার দুই নম্বরে আসি। দুই নম্বরের মধ্যে দেখা যাচ্ছে আমার কমার্শিয়াল আর ফ্যাক্টরি ইম্পোর্টে চলে আসবো। তো আমাদের কমার্শিয়াল ইম্পোর্টে আসতে গেলে আমাদের থেকে অবশ্যই বন্ডেড এবং নন বন্ডেড দুইটাই চিন্তা করতে হবে। আমার বন্ডের যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি কিভাবে ইম্পোর্ট করব, আর যেটা আমার বন্ড ছাড়া আমার কোনো বন্ড নাই, তখন আমি ইম্পোর্ট কিভাবে করব। প্রথমে আমরা আসি বন্ডেড। ঠিক আছে, যখন বন্ডেডে আসবো তখন আমার কি লাগবে, ইম্পোর্ট লাইসেন্স লাগবে।
পারমিশন লাগবে, ভয়েস লাগবে, ট্র্যাকিং লিস্ট লাগবে, এলসি বা সেলস কন্ট্যাক্ট লাগবে, পিআই বা পিও লাগবে, ফোন লাইসেন্স লাগবে, প্রাপ্যতা শীট, প্রাপ্যতা শীট লাগবে। এটা আমি বুঝে দিব প্রাপ্যতা শীট কি জিনিস। তারপর আপাতত এগুলোই বলি। দেখেন, যখন আমার বন্ডের কোনো পজিশন থাকবে, পজিশন, তখন আমার কি লাগবে? ইম্পোর্টের লাইসেন্স লাগবে, ইম্পোর্ট পারমিশন লাগবে। এটা আমাকে বন্ডের, আমি যদি ব্যবসাতে হই তাহলে ব্যবসা দিবে, আর বিডে থাকলে বিডে দিবে, বেজা থাকলে বেজা দিবে। তাহলে তারপর ইনভয়েস লাগবে, আমার প্যাকিং লিস্ট লাগবে। এগুলো আমার সাপ্লাইয়ারে দিয়ে দিবে, মানে যে চায়না থেকে ইম্পোর্ট করব, ওই সাপ্লাইয়ার আমাকে ইনভয়েস প্যাকিং লিস্ট, তখন এক্সপোর্টে তো আমরা বানাইছি, তো এখন ইম্পোর্টে ওরা বানায় আমাদেরকে দিবে, ঠিক আছে। ইনভয়েস দিবে, প্যাকিং লিস্ট দিবে, ওরা সেলস কন্ট্রাক্ট বা এলসি দিবে। তারপর পিআই পিও এগুলা আমরা তাদেরকে দিব, মানে পিওটা তখন আমরা রেডি করব, আমরা সিগনেচার করে ওদেরকে পাঠাবো। ওরা সিগনেচার করার পর এটা ওদের থেকে ফাইনাল সিগনেচার হওয়ার পর আমরা আমাদের কাছে আসবে, কারণ আমাদের থেকে ওই ইম্পোর্টের পারমিশন নিতে গেলে তখন আমাদের থেকে এই ডকুমেন্টগুলো প্রয়োজন হবে, ঠিক আছে। এই ডকুমেন্টগুলো ছাড়া আমি আবার ইম্পোর্টের পারমিশন নিতে পারবো না, ঠিক আছে। এগুলো লাগবে। তারপর আমার ফ্যাক্টরি বন লাইসেন্স লাগবে। তারপর প্রাপ্যতা শীট, প্রাপ্যতা শীট মানে আমি কি কি মাল আনতে পারবো, ওই শীটটা লাগবে আমার। ওইটা কাস্টম বন থেকে দিবে, যারা বন লাইসেন্স করে বন লাইসেন্স এগেনস্টে প্রাপ্যতা শীট দিয়ে দেয়। ওই প্রাপ্যতা শীটে থাকবে আপনার কোন কোন এইচএস কোড, আপনি মাল আনতে পারবেন। কারণ বন লাইসেন্স করার সময় আমি মেনশন করে দিব আমি কি কি মাল র মেটেরিয়াল হিসেবে আনবো। ওইটা হচ্ছে যে র মেটেরিয়াল হিসেবে যখন আনবো, তখন আমাকে প্রাপ্যতা শীট মানে হচ্ছে যেটা আমার, যেটা আমরা বলি SRO 237, ঠিক আছে। SR 237 মানে হচ্ছে যে আমার একটা পণ্য উৎপাদন করার জন্য যা যা কাঁচামাল প্রয়োজন হবে, ওইটা আমার ফ্যাক্টরি, আমি যখন লাইসেন্স করব তখন আমি লিখিত দিব যে আমার এই মালটা, এই সারটা বানাইতে গেলে আমার এই মালগুলো লাগবে, মানে 10 থেকে 20টা মাল লাগবে। ওই 20টা মালের নাম, এইচএস কোড আমি কাস্টমসকে দিয়ে দিব, মানে বন্ডকে দিয়ে দিব। ওই বন্ডে আমাকে তখন কি করবো, এইচএস কোড অনুযায়ী একটা প্রাপ্যতা শীট দিবে। ওই প্রাপ্যতা শীট অনুযায়ী আমার যা কাঁচামাল লাগবে আমি ওগুলো আনবো। এরপর আমার এসআরও আরও আছে বন্ডের, আমার 237 এসআরও আছে, তারপর SR 56 আছে। SR 56-এ আমি যত ধরনের মেশিন আছে, ওই মেশিন আমি ইনপুট করতে পারবো ডিউটি ফ্রি। মানে আমার আমার যে পণ্য, ওই পণ্য বানানোর জন্য রিলেটেড যা মেশিন, ওই মেশিনগুলো আমি ডিউটি ফ্রি আনতে পারবো, ওইটা SR 56-এ পড়বে। তারপর আর কি আছে, SR 120 আছে, SR 120 আছে, তারপর SR 137 আছে, ঠিক আছে। এগুলা আমি আপনাদের আরো এসআরও নিয়ে একটা ক্লাস করাবো, তখন বুঝাবো। এগুলো অনেক বিশদ আলোচনা। তো আমি আমার যে পণ্য আনবো ওইটা কোন এসআরও তো পড়ছে, ওই এসআরওটা আমরা বের করে ওখানে কি সুযোগ সুবিধা আছে ওগুলো আমরা দেখবো, কোনটা ডিউটি মকুব আছে কোনটা মকুব নাই, বা কি ধরনের পণ্য আনলে আপনার ডিউটি মকুব পাবো, কোনটা আনলে ডিউটি পাবো না, ওইটা আমরা ওই এসআরও থেকে দেখে নিব, ঠিক আছে। এই হচ্ছে বন্ডের প্রতিষ্ঠানের এই ডকুমেন্টেশন গুলো আপনার প্রয়োজন হবে। তারপর আসি নন বন্ডেড, ঠিক আছে। নন বন্ডেড যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের মধ্যে আমার প্রয়োজন হবে, আমরা ইউডিইউপি করি না, মানে পিজিএমবি, ইউডিইউপি, ইউডি লাগবে, ইউডি বা ইউপি করতে হবে। তারপর ইম্পোর্টের আইআরসি লাগবে। সেম ইনভয়েস, ইংলিশ, সেলস কন্ডাক্ট, হয়তো আইসি,
ঠিক আছে। এখানে দেখেন যারা বন্ডের বাইরে প্রতিষ্ঠান, ওরা কি করে, ওদের ইউডিপি তো লাগবেই, সাথে ওদের ইউডিপি, যদি ওদের যেগুলো আপনার বিজিএমবি কি আন্ডার আছে ওদের ইউডিপি থাকে। আর যদি আপনার দেখা যাচ্ছে যেগুলো আরজেসি তে ওদের ইউডিপির প্রয়োজন হয় না, ওরা কি করে ডাইরেক্ট আইএসসি দিয়ে আপনার ইম্পোর্ট করতে পারে। সেক্ষেত্রেও তাদের ইনভয়েস বেঙ্গলি সেলস কন্ট্রাক্ট পিও লাগে। বিজিএম আন্ডারে হইলেও ইনভয়েস বেঙ্গলি সেলস কন্ট্রাক্ট লাগবে এবং আইএসসি লাগবে। তারপর ইউডিইউপি তো করতে হয়, ইউডিইউপি করতে হয় যে আপনার ইম্পোর্ট করার জন্য। আপনার আমরা যখন এক্সপোর্ট করি তখন আমরা ইউডি দিয়ে করি, হ্যাঁ। তো ইউডি দিয়ে করতে হলে আমরা যখন ইম্পোর্ট করবো, ইম্পোর্টটা আমার ইউডিতে অ্যাড করতে হয়, ঠিক আছে। ইম্পোর্টের এলসিটা এবং ইম্পোর্ট যা আনছি প্রত্যেকটা আইটেম ওয়াইজ আপনার কত কেজি কত কেজি মাল আনছি এগুলো ইউডিতে আপনার দেখাতে হবে। যখন ইম্পোর্ট করব ইম্পোর্টের ইউপি করে ওগুলো ওখানে অ্যাড করতে হবে। আপনার যা মাল আনছি সবগুলো অ্যাড করতে হবে ইউডিতে। এক্সপোর্ট করার সময় কোন মাল আনছি ইউপিতে ওই এলসির এগেনস্টে যাইয়ে ইউডি থেকে মাইনাস করতে হবে, ঠিক আছে। তো নন বন্ডের আর যারা এমনি নর্মাল লিমিটেড কোম্পানি আছে আর জেসি থেকে নিছে, ওদের এত ঝামেলা করতে হবে না। ওরা যা ওদের নিজস্ব আইএসসি দিয়ে ওরা ডকুমেন্টেশন করে ডিউটি দিয়ে মাল আনতে হবে। এখানে আবার কথা হচ্ছে যারা বিজিএমইএ বিকেএমইএ বিজি আন্ডারে আছে, ঠিক আছে, বিজিএম বিকেএমইএ বা অন্য সংস্থা, ঠিক আছে, ওরা কি করবে যাদের আপনার বন্ড আছে, ওদের অনেকজনের কিন্তু বন্ড আছে, হ্যাঁ, ওদের অনেকজনের বন্ডের ফেসিলিটি আছে। সেক্ষেত্রে আমি একটু জিনিসটা বুঝে বলি। বিজিএম বিগেমিনার যারা আছে, হ্যাঁ, ওরাও কিন্তু বন্ডের বন্ডের আওতায় পড়ে। এখানে আমি একটা জিনিস বলে দিই। এখানে বন্ডের আওতায় আরেকটা জিনিস ফেলি, আপনার বিজিএমইএ বিকেএমইএ, বিজিএমইএ বিকেএমইএ হচ্ছে বন্ডের, আর জেসি হচ্ছে নন বন্ডের, ঠিক আছে। আর জেসির ওরা ওরা ওদের কোনো বন্ড থাকবে না, কিন্তু বিজিএমবি বিকেএমইএ ওরা বন্ড থাকবে নিজস্ব। ওই বন্ডের এগেনস্টে তারা কিছু এক্সট্রা সুবিধা পাবে। ওই সুবিধাতে কিন্তু তাদের আইআরসি লাগবে। কিন্তু আবার এদিকে এই বন্ডে আমি কি বলছি, আইআরসি নাই, ইম্পোর্ট পারমিশন আছে। এটা হচ্ছে যে বন্ডের কোনগুলো, যেগুলো হচ্ছে আপনার ব্যবজা, এটা আমি আলাদা করে মেনশন করে দিই। এটা অনলি ফর ব্যবজা, ভেজা আর বিডা, এই তিনটার জন্য, ঠিক আছে। এই তিনটার জন্য বন্ডের যে যে ডকুমেন্টেশন লাগবে যারা বন্ডেড, আর বিজিএম বিজিএম এর বন্ডের মধ্যে লাগবে এই ডকুমেন্টগুলা, ঠিক আছে। আর নন বন্ডেড মধ্যে আছে শুধু আরজিএসি, ঠিক আছে। নন বন্ডের ক্ষেত্রে আছে শুধু আরজিএসসি আছে। আর বন্ডের মধ্যে আমি এখানে রাখলাম বিজিএমইএ আর বিকেএমই কে, দুটোকে রাখলাম। সেক্ষেত্রে এখানে ডকুমেন্টেশন আলাদা হয়ে যাবে। আলাদা বলতে ইউডি এই এতটুক পর্যন্ত আপনার শুধুমাত্র লাগবে, এতটুকু পর্যন্ত লাগবে আমার বিজিএমই বিকেএমএ যারা বন্ডের তাদের জন্য। আর ওভারঅল সব কিছু লাগবে সবার জন্য, মানে আরজেসির ক্ষেত্রেও এগুলো লাগবে। তারপর বিজিএম বিকেএম এর ক্ষেত্রেও এগুলো লাগবে। শুধুমাত্র উপরের এবিসি এই তিনটে লাগবে যারা বিজিএম এর আন্ডারে, তারা যারা আরজেসির মাধ্যমে আনবে তাদের এইগুলো লাগবে না। সরি, এই দুইটা লাগবে না, আইএসসি লাগবে। আইআরসি লাগবে, ইউডিপি লাগবে না, আর বিজিবি কে পারমিশনটা লাগবে না। এটা শুধুমাত্র বিজিএম এর আন্ডারে। আর যারা আরজেসি তারা আইএসসি লাগবে, ইনভয়েস লাগবে, প্যানেলি সেলস কন্ট্রাক্ট এ তো। আর ওদের আরেকটা জিনিস লাগবে যারা আরজেসি এর আন্ডারে, সেটা হচ্ছে লিমিটেড রেজিস্টার্ড কোম্পানি। রেজিস্টার্ড কোম্পানির একটা সনদ লাগবে, মানে ওরা যে রেজিস্টার্ড করছে আরজেসি থেকে একটা আরজেসি সনদ লাগবে। তাহলে আমরা এটা আলাদা করে দিই। আরজেসির ক্ষেত্রে এটা লাগবে, কিন্তু আবার বিজিএম এর ক্ষেত্রে এটা লাগবে না। কিন্তু আবার যেগুলো কালার ছাড়া এগুলো সবার জন্য লাগবে, আরজেসির জন্য লাগবে, বিজিএম বিজিএম এর জন্য লাগবে, ঠিক আছে। তাহলে মোটামুটি এতটুকুর মধ্যে আমরা আবার প্রথম থেকে শুরু করি। প্রথম থেকে যদি আসি, দেখে আপনারা আমাকে বলেন একদম প্রথম থেকে কার কোথাও সমস্যা আছে বুঝতে, তাহলে আমি আর একটু ক্লিয়ার বা বুঝে দিব।
হ্যাঁ, সালাম আলাইকুম। জি বলেন। ভাইয়া, এই পেপারটা কি দেওয়া যাবে গ্রুপে? হ্যাঁ দিদি বলেন। আচ্ছা আচ্ছা। মাইক অফ করেন। বলেন, কারো কোয়েশ্চেন আছে? বুঝেন না যে এরকম? ইউডিপি এটা কি? ওইটা হচ্ছে বিজিএমএ বিকেএমএ আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো আছে, ওদেরকে যেমন হ্যাঁ ব্যবসাতে করতে হয় ইপি আইপি, মানে ইম্পোর্ট পারমিশন এক্সপোর্ট পারমিশন, সেম বিজিএম বিকেএম এর মধ্যে হচ্ছে ইউডিইউপি, ইউটিলাইজেশন ডিক্লারেশন। মানে ইউডি হচ্ছে ইউটিলাইজেশন ডিক্লারেশন, ঠিক আছে? তারপর হ্যাঁ। ইউপি মানে আচ্ছা ইউটিলাইজেশন কি একটা, ওটা মনে করতেছে না। ইউপি মানে ইম্পোর্ট করলে ইউপি, এক্সপোর্ট করলে ইউডি, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা। এখন যারা ওই যে আরজিএস মানে লিমিটেড কোম্পানি আছে, তারা যদি কোনো ওদের কিছু ওদের ইম্পোর্ট শুধু করতে চায়, ওরা আইআরসি দিয়ে করতে পারবে, আর কিছু লাগবে না। আরেকটা লিমিটেড মানে কোম্পানি ওরা যদি রেজিস্ট্রেশন লাগবে। আচ্ছা, ওরা যদি ইম্পোর্ট করতে চায় সেক্ষেত্রে কি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কি ইম্পোর্ট পারমিশন নেওয়া লাগবে? না লাগবে না, ওরা ওই যে কোম্পানির রেজিস্ট্রেশনটা লাগবে, আর আইআরসি থাকলে হবে। আর এই যে ওই আরজিএস মানে ওটা আরেকটা প্রোপ্রাইটারশিপ লাইসেন্স করা যায়, তার তো সেম কোয়ালিটি। হ্যাঁ সেম। আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, এই লিস্টটা। আসসালামু আলাইকুম ভাই। জি বলো। হ্যাঁ, কমার্শিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে তো মনে হয় ইয়া লাগে, বিল অফ লেডিং, ইন্স্যুরেন্স, কান্ট্রি অফ অরিজিন, এগুলো লাগে না? এগুলো হচ্ছে আপনার বায়ার যদি রিকোয়ারমেন্ট করে, যেমন কানাডাতে শিপমেন্ট করতে গেলে, কানাডা আমরা এখান থেকে যেমন, এখান ইন্স্যুরেন্স, আপনি সিও সিও লাগবে না, সিও তো এক্সপোর্টে লাগে। ইম্পোর্টে তো সিও লাগে, আমরা তো কাজ টাজ করি, সব হুম। ডকুমেন্টই তো সিও থাকে, কাস্টমস তো আমি দেখে। বলি, এটা এটা হচ্ছে যে, এটা হচ্ছে আপনার মানে বায়ার বায়ার অনুযায়ী, ধরেন আপনি এমন কিছু সাপ্লায়ার আছে, এটা কাস্টমার মাঝে মধ্যে চাই, যেমন চায়না থেকে, বেশিরভাগ চায়না থেকে আপনি যত কোনো মেশিন টেশিন কোনো কিছু আনেন, ওই মেশিনটা ওখানে উৎপন্ন হয়েছে কিনা সেটা দেখার জন্য, বা কিছু মেশিনের পার্টস, ওইটা যে কান্ট্রি অরিজিন, মানে ওইটা যে ওই কান্ট্রিতে আপনার তৈরি হয়েছে, হ্যাঁ, ওইটার ক্ষেত্রে আপনার কাস্টমস অবশ্যই আপনি যেখান থেকে ইম্পোর্ট করবেন ওখানের সিওটা চাইবে, মানে চেম্বার, এটা কান্ট্রি অফ অরিজিন, এটা কি ওই দেশেই উৎপন্ন হয়েছে কিনা, ওইটা সার্টিফিকেটটা অবশ্যই চাই। ওইটা আপনার সব কিছু তো লাগে না, যেমন আমরা তো ইম্পোর্ট করি, আমাদের লাগে না সিও, কিছু কিছু ক্ষেত্রে লাগে আর কি। এজেন্সিয়াল ডকুমেন্ট তো অনেক কিছুই লাগে, হ্যাঁ, বলতে গেলে তো অনেক ডকুমেন্টে আসবে এখানে। এক 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 হাউসে মনে হয় এক এক সিস্টেম। আমাদের কমলাপুর আইসিনিতে কান্ট্রি অফ অরিজিন হুম। মাস্ট দেখে, এসএস কোড দেখে, এই তো গ্রোথের দেখে, কিছু কোন দেশ থেকে ডকুমেন্ট আমদানি দেখতে করে। চাইলে আপনার অনেক ডকুমেন্ট আছে, বেনিফিশিয়ারি আছে, এই আছে সে, তো এরকম ডকুমেন্ট দেখতে, আপনার লিস্ট করতে গেলে অনেকগুলো ডকুমেন্ট প্রয়োজন হবে। যেগুলো মেন ম্যান্ডেটরি আমি সেগুলোই বলছি, যেগুলো ছাড়া হয় না। আপনার যেমন অনেক সময় দেখা যায় যে ডিটেলস ইন্স্যুরেন্স পিএ চাই, অনেক সময় দেখা যায় যে ক্যাটালগ চাই, তো ওইটা ওইটা তো আর সবার জন্য প্রযোজ্য হবে না, ঠিক আছে? না, যেমন এটা আপনি মাল একটা, বুঝে, সব মালের কি ক্যাটালগ নেই? সেটাই, যেগুলো যেগুলো আপনার মূল দরকার, মানে মূল প্রয়োজনীয়, সেগুলোই আমি এখানে দেখাতে চাইছি। কমার্শিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে তো মনে হয় সব ক্ষেত্রে ইন্স্যুরেন্সটা তো মনে মাস্ট লাগে, তাই না? ইন্স্যুরেন্স ছাড়া তো মনে ইম্পোর্ট করা যায় না। ইন্স্যুরেন্স তো লাগবে, কিন্তু ইন্স্যুরেন্স তো আপনার কাস্টমসের আর ইম্পোর্টের ইয়েটা চাইবে না। কাস্টম যখন ক্লিয়ার করতে চাইবেন তখন কি কাস্টমে ইন্স্যুরেন্স চাইবে? ইন্স্যুরেন্স আপনি কখন করবেন? আপনি যখন একটা মাল ইম্পোর্ট করতে যাবেন, হ্যাঁ, তখন আপনি এলসি করতে যাবেন না, এলসিতে রিকোয়ারমেন্ট থাকবে যে ইন্স্যুরেন্স আপনার অবশ্যই অবশ্যই
করতে হবে, তখন ইন্স্যুরেন্স করে আপনি এলসিটা ওপেন করবেন। এটা হচ্ছে যে এলসি করতে আপনার ইন্স্যুরেন্সটা প্রয়োজন আছে, ঠিক আছে? যদি আপনি সেলস কন্ট্রাক্টে ইম্পোর্ট করতে যান বা টিটিতে ইম্পোর্ট করতে যান, তখন তো আপনার আর ইন্স্যুরেন্স প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র এলসির ক্ষেত্রে ইন্স্যুরেন্সটা প্রয়োজন হবে। ভাইয়া একটু বন্ডেড আর নন বন্ডেড নিয়ে যদি একটু বলতে। বন্ডেড মানে যারা কাস্টম আমরা বন্ড কমিশনার অফিস থেকে লাইসেন্স নিচ্ছে তারা আমি হচ্ছে একটু বন্ড। আর যারা বন্ড কাস্টম বন্ড কমিশনার থেকে লাইসেন্স ছাড়া আপনার এক্সপোর্ট বিজনেস করতেছে তারা হচ্ছে নন বন্ডেড। আর যেটা বলছেন রায়হান ভাই, হ্যাঁ, আপনি বলছেন যে কি বিল অফ লেডিং লাগবে। বিল অফ লেডিং, এটা বিল অফ লেডিংটা কি? এটা যখন আমরা কোনো কিছু ইম্পোর্ট করব বা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার পরে আমি বিএলটা করব কি জন্য? ওই পোর্টে মালটা ছুড়ানোর জন্য। যখন আমি ইম্পোর্ট করব, তখন ওখান থেকে মালটা পাঠানোর পরে সে আমাকে বিল অফ লেডিংটা দিবে কি জন্য? আমার এখানে কাস্টম বন্দর থেকে মালটা ছুড়ানোর জন্য। এক্সপোর্ট যা রিলেটেড ডকুমেন্ট, ইম্পোর্টও তা, মানে এপিট আর ওপিট। এক্সপোর্টে তেমন ঝামেলা করে না, ইম্পোর্টে বেশি ঝামেলা করে। ইম্পোর্ট অবশ্যই ঝামেলা করবে, এক্সপোর্টও তো আপনার ডিউটি দিতে হচ্ছে না, কিন্তু ইম্পোর্টও তো আপনার প্রত্যেকটা জিনিসেই দেখবে যে ডিউটিতে ফেলার জন্য কাস্টম বসে আছে কেমনে কোন মাল কিভাবে ডিউটি নিবে, ঠিক আছে? কিন্তু এক্সপোর্টের মধ্যে আপনার কোনো ঝামেলা করে না, কারণ এক্সপোর্টে ঝামেলা করেও কোনো লাভ নাই, কারণ এক্সপোর্টে কোনো ডিউটি ফাংশন নাই। আপনি তা অবশ্য। একটা কাস্টম অফিসার যদি আপনাকে যদি বাজানোতে চাই, সে আপনি ওকে যতই ডকুমেন্ট দেন না কেন, দিন শেষে সে আপনারে আটকাবেই। যেমন আমি একটা ঘটনা বলি, আমি একটা মেশিন আনছিলাম লাস্ট 2-3 বছর আগে। আমার ওই মেশিনের সবকিছু ঠিক আছে, শুধু নাম্বার প্লেটের মধ্যে মডেল নাম্বার, আপনার যেমন মডেল নাম্বার সাপোজ JCP 182, হ্যাঁ, JCP 182 জায়গায় JCP 182 না হয়ে 188 কেন হয়েছে? ওই একটা ডিজিটের জন্য সে আমাকে বলতেছে এটা আমি মিসডিক্লেশন আনছি, এখন আমার ফাইন দিতে হবে, আমার ডিউটি আমাকে এটা এটা তো ডিউটি ফ্রি, আমি SR 56 আনছি, বলতেছে এটা ডিউটি যা আসে তার ওয়ানটা দিতে হবে। এই একটা ডিজিট ভুল কেন হয়েছে এটার জন্য আমাকে অনেক হেনস্থা করছে। এটা চাইলে কাস্টম করতে পারে, কিছু করার নেই। চাইলে অনেক কিছু করতে পারে, আবার আবার অনেক সময় চাইলে অনেক কিছু করতে পারে না, সময় বুঝে। হুম হুম। আপনি যদি প্রপার এক্সপ্লেনেশন দিতে পারেন, আপনার ডকুমেন্টেশন, আপনার আইটেম সবকিছু যদি ঠিক থাকে, তাহলে আপনি অবশ্যই চ্যালেঞ্জ করতে পারবেন। তা অবশ্য। যেমন আপনার অনেক সময় দেখা যায় যে স্পেয়ার পার্টস আনলে ওরা বলে যে এটা আমরা দেখাই এই মেশিনের স্পেয়ার পার্টস এটা, হ্যাঁ, ও বলে যে এটা এই মেশিনের স্পেয়ার পার্টস এটা না। তখন কি বলে, বলে ক্যাটালগ আনো। এখন ক্যাটালগ যখন আনবো আমি, তখন ক্যাটালগের মধ্যে ওই মেশিনের যে এটা পার্টস, তাই সেটা যদি প্রমাণ দিতে পারি, তখন আমি ডিউটি ফ্রি SR 56-এ আমার বন্ডের সুবিধা আমি মালটা আনতে পারি। নাইলে সে ক্যাটালগ যদি মিলাইতে না পারে, তখন সে বলবে যে এটা ডিউটি দিয়ে আনো, এটা IM7 হবে না, এটা IM4 আনতে হবে। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার তো ভাই সব মাথার উপর দিয়ে গেছে, আমার একটু ভালো করে বুঝিয়ে দিতে হইব। জি বলেন। আপনি যে বললেন যে ওই যে ইসের ক্ষেত্রে আপনার এক্সপোর্টের ক্ষেত্রে হুম পুরো ওয়ার্ল্ডে তো একই নিয়ম না? হুম হুম তখন এক্সপোর্টের ক্ষেত্রে মনে করেন আমি মাল কিনলাম এখান থেকে, মাল কিনে আমি দেশে আহ, ওই যে কুরিয়ার সার্ভিস বলেন বা ডোর টু ডোর বলেন, ওনাদের কাছে পাঠিয়ে দিলাম। হুম। হুম পাঠানোর পরে আমি এক্সপোর্ট যে করলাম এটা রিপোর্ট করলাম আপনার ট্যাক্স অফিসে, আমি এক্সপোর্ট করছি ওই। তারপরে ওনারা যে ট্যাক্সটা নিয়েছিল ওই ট্যাক্সটা আমার ফিরিয়ে দিব আর কি, মাল যেখানে কোম্পানি থেকে যে ট্যাক্স নিয়েছিল। তো এখন ওই ক্ষেত্রে কি এলসির কোনো প্রয়োজন আছে কিনা? না, কোনো ওটা প্রয়োজন এলসি, নেই? না না, এলসির সাথে এটা ভিন্ন ভিন্ন হিসাবে। না মানে এলসি, আমি যে বাংলাদেশে মালটা পাঠালাম, বাংলাদেশ থেকে টাকাটা হুম, আমি পাইছি কিনা?
বৈধভাবে টাকাটা আনছি কিনা বা অবৈধভাবে ওইটা আনছি আপনার, কিনা ওইটা এটা কি করতে চেক গেলে করবে আপনার কিনা? তো, আপনি যে ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা আসবে ওই ব্যাংকে অবশ্যই আপনি সেলস কন্ট্যাক্ট করবেন, নয়তো টিটি করবেন, নয়তো এলসি করবেন। এলসি করতে হবে এরকম তো কোনো নির্দেশনা নাই। আপনি টিটি তো নিয়ে আসতে পারেন অ্যাডভান্স, সেলস কন্ট্রাক্টও নিয়ে আসতে পারেন, এলসি তো নিয়ে আসতে পারেন। ওটা ওটা যদি কোনো সমস্যা টিটিও নেই। না করি এলসিও না করি তাহলে কি হুম। উম, সমস্যা আছে? তো অবশ্যই সমস্যা আছে না, তাহলে তো আপনার মানিটা, আপনার মানে টাকাটা তো আপনার লিগেল না, ইলিগালি আসবে। ব্যাংকের থ্রু হয়ে আহ, যেহেতু এটা আসতেছে না, ওই শিপমেন্টের কোনো, এখানে ওই শিপমেন্টের সাথে এটার সাথে কোনো লিঙ্ক নেই টাকাটার সাথে, তাহলে এটা অবশ্যই এটা ব্ল্যাক মানি। না, সাপোজ মনে করেন আমি একটা কোম্পানি থেকে মাল কিনলাম, মাল কিনে আমি কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দিলাম কুরিয়ার এখন যে সার্ভিসের মধ্যে পাঠাবেন যে ওই কুরিয়ারে, যে কুরিয়ারে মালটা কাস্টম ছুটাবে, ওই হ্যাঁ। কুরিয়ার থেকেও আবার ডকুমেন্ট করতে হবে। ডকুমেন্ট করে মালটা সে ছুটাবে। তা আপনি ও কুরিয়ার দিয়ে মাল করে মালটা ছুটাবেন, ঠিক আছে, কুরিয়ার ডকুমেন্ট করবে, ডকুমেন্টটা অবশ্যই ভ্যালু হুম। দিবে। ওই ভ্যালুর এগেনস্টে ভ্যালুটা ক্লিয়ার হয়েছে কিনা কাস্টম যাচাই করবে। ও তো চাইলে আপনার, সে শুধু ডকুমেন্ট দিয়ে মাল ক্লিয়ার করবে কিন্তু পেমেন্টটা সে আনবে না, অন্য কেউ আনবে, এরকম তো হবে না। না, সেটা বলতেছি না, মনে করেন আমরা তো মাল নেই এখান থেকে, ওই যে আপনার হুম। ডোর টু ডোর দিয়া, কারণ হুম। আমরা ওনাদের কাছে মালটা দেই, তারপর হুম। ওনারা তো মালটা নিয়ে চলে যায়, কিন্তু চলে যায়, ওরা আমরা তো আর ওরা 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 ডকুমেন্টেশন করে আনে আর কি এখানে। তাহলে ওটা। ওইখানে তো আমাদের হুম। টিটির কোনো বা ওই এলসির কোনো ঝামেলা নেই যে আমরা যে টাকাটা দেশ থেকে আনছি কিনা, হুম। হুম। সেটা উম, কি ঝামেলা আছে কিনা সেটা জানার জন্য ডিটেলস আর আপনি কি। আমাকে বলেন যে আগে আপনার মালটা কিভাবে পাঠান, মানে কিভাবে আনেন, একটু আমাকে বলেন খুলে। মালটা হলো আমি এখান থেকে ফ্যাক্টরি থেকে কিনি, হুম। অনেকে ট্যাক্সটা দেয়, অনেকে ট্যাক্সের কাগজ দেয়, অনেকে বলে ট্যাক্সের কাগজ যদি আপনি করেন আপনি করে নিতে পারেন। হ্যাঁ। হুম। তো একজনই ট্যাক্সের কাগজ দিছে, ওটা নিয়ে আমি একটু সন্দেহের মধ্যে আছি। ওই ট্যাক্সের কাগজ দিছে, বলছে যে ট্যাক্সের যখন আপনি মাল পাঠায় দিবেন, ওটা একটা রিপোর্ট দিবেন যে হ্যাঁ আপনার মালটা এক্সপোর্ট হয়েছে, তখন ওই হুম। কাগজ দিলে আপনার ট্যাক্সের ওটা টাকাটা ওটা ফেরত হচ্ছে দিবে। আপনার 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 দেশের কাস্টমসের আইন, ঠিক আছে। ওটা হুম হুম। যেমন আপনি কোরিয়া থেকে না, ওই মালটা পাঠাচ্ছেন, কাস্টমসে ওই ওয়ার্ল্ড ওয়াইড তো আপনার এক্সপোর্টের একই নিয়ম। তাহলে নিয়ম ওই একই, কাস্টম কি কিন্তু আমি যেমন টাকাটা আমাদের, দেশ থেকে? আমি বলি নিয়ম হ্যাঁ। একই কিন্তু আপনার ভিন্নতা আছে। যেমন আমি বলি আমার এখানে দিচ্ছি, আমি যখন এক্সপোর্ট করতেছি লোকাল বা এখান থেকে কোনো মাল এক্সপোর্ট করি, তখন আমি সরকারকে মূসক দিচ্ছি, হ্যাঁ মূসক মানে আমি ব্যাট দিচ্ছি বা ট্যাক্স দিচ্ছি, হুম ঠিক আছে। আমার মূসক 6.3 এগেনিস্টে আমি কি করি, 15% বা 5% বা 10% আমি কি করতেছি, গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, ব্যাট দিচ্ছি। হুম তাইলে ওইটা হুম আমি কি হুম করি, সরকারকে আমি ওই ব্যাটটা দেওয়ার পরে সোনালী ব্যাংক থেকে চালান কেটে আমি ওই ব্যাটের আমার বিনের এগেনস্টে আমি ব্যাটটা জমা হুম দিচ্ছি। তারপর আমার বছর শেষে যখন আমি ট্যাক্স জমা দিব, তখন আমার ওই যে ওই লাইসেন্সের ওই টিনের এগেনস্টে আমার যা এক্সপোর্ট করছি প্রত্যেকটা বিল অফ এন্ট্রি শো করে টোটাল যত টাকা ট্যাক্স আসবে ওই ট্যাক্স আমি গভর্নমেন্টকে পে করব। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রুলস। কিন্তু আপনার দেশের রুলসটা কিরকম এটা তো আমি জানবো না। না, আমাদের সেই রুলসটা হচ্ছে আপনার আপনি যতই এক্সপোর্ট করেন না কেন আপনাকে হুম। 10% ট্যাক্স দিয়ে এক্সপোর্ট করতে হবে, মানে ট্যাক্স না, দিছেন। আমাদের এখানে ট্যাক্স দিয়ে এক্সপোর্ট করতে হয় না, আমাদের এখানে এক্সপোর্ট সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন, ঠিক আছে। হুম। না, আমার টাকা তো শেষ করতে দেন, হুম। তখন 10% যে আপনি দিছেন, ওই 10%টা আপনি আবার মালটা সেন্ড হওয়ার সাথে সাথে আপনি যে মালটা পাঠিয়ে দিছেন ওটার এক ডকুমেন্ট দিলে, মানে এটা বলে আপনার এক্সপোর্ট রিপোর্ট, এক্সপোর্ট রিপোর্টের হুম। কাগজটা দিলে ওনারা অটোমেটিক্যালি আপনার বিজনেস অ্যাকাউন্টে ওই ট্যাক্সের টাকাটা ফেরত দিবে, মানে কোনো ট্যাক্স নাই, ফ্রি। এটা কিন্তু ওই সিকিউরিটি ক্ষেত্রে মানি কি? বলে আর কি, এটাকে বলে যে সিকিউরিটি মানি, এটা আপনার থেকে না সিকিউরিটি না, নিচ্ছে যে আপনি সেটা মালটা তো পাঠাচ্ছেন বুঝলাম, কিনা। ওই ক্ষেত্রে কি আমি এলসি করে টাকা আনছি কিনা, টিটি করে টাকা আনছি কিনা, ওটা কি ওনারা চেক করে কিনা? তা আপনি, আপনার মূল মূল কথা হচ্ছে যে আপনি শিপমেন্টটা করছেন যে, হ্যাঁ, হুম আপনি হুম। শিপমেন্ট করছেন, শিপমেন্টের পেমেন্টটা আসছে, ওটা ব্যাংকের থ্রুতে আসছে কিনা ওইটাই চেক হ্যাঁ করবো। হ্যাঁ তো হ্যাঁ, ব্যাংকের চেক চেক থ্রুতে করে আসতে কিনা। হইলে, ওটা তিনটা ওয়েতে আসতে হবে, হয়তো সেলস কন্ট্রাক্ট, নয়তো টিটিতে, নয়তো এলসিতে। এখন ওই তিনটা টার্মসে যদি না আসে তাহলে আর আর তো কোনো টার্মস আসার কোনো অপশন নাই, ঠিক আছে। তো না না, সেক্ষেত্রে ওনারা তাহলে এটা চেক করে কিনা সেটা জিজ্ঞেস করতেছি। কারা চেক করে কিনা। মানে ওই যে আপনার এখানকার যে ট্যাক্স অফিস, ওনারা চেক করে কিনা যে আপনার টাকাটা ঠিক মতো আসছে কিনা, আপনার আপনি কি কোরিয়াতে না বৈধভাবে বাংলাদেশে? টাকা কোরিয়া বাংলাদেশ তো একই নিয়ম এক্সপোর্টের ক্ষেত্রে সব জায়গায়। আমি বললাম না আমাদের বাংলাদেশের মধ্যে আপনার ওইটা চেক ওরকম কোনো সিস্টেম নাই। আমাদের বাংলাদেশের হুম সিস্টেম কি আপনাকে বলছি না, আমি মুশিক হুম সুইচ হুম পয়েন্ট হুম দিয়ে দিব, নয়তো আমার
বাৎসরিক যে আমি ট্যাক্স দিব, ওই ট্যাক্সের মধ্যে বিল অফ এন্ট্রি সাবমিট করার পরে ওই বিল অফ এন্ট্রি হুম এগেনস্টে কয়টা এক্সপোর্ট করছি ওখানে আমি বিল অফ এন্ট্রিতে ডিএফ ব্যাট দিব, ঠিক আছে, হুম ডেভার্ট হুম ব্যাট, হুম ডেভার্ট ব্যাট দিব, ডেভার্ট ব্যাটটা আমি জমা দিয়ে দিব। আমার বিল অফ এন্ট্রি পড়বে আমার 2,000 3,000 5,000 যেটা ডিএফ ব্যাট আসছে, ওটা তো আমার বিল অফ এন্ট্রির পরের সাথে তো আমার সিএনএফ এর যে সিএনএফ, হ্যাঁ ওই সিএনএফ এর অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটবে, ওই সিএনএফ এটা আমাকে বিল করবে। বিল অফ এন্ট্রি সহ আমি বিলের মধ্যে দেখবো ডিএফ ব্যাট কত আসছে বিল অফ এন্ট্রিতে, ওইটা আমি ওকে আলাদা করে পে করবো, কিন্তু সেটা তো সে গভর্নমেন্ট অলরেডি পে করে দিছে। তো বাংলাদেশ সিস্টেম হুম। আপনার সিস্টেম তো মিল নাই, মিল নাই। বুঝেন নাই? আচ্ছা, আরেকটা কথা, হ্যাঁ। ওই যে আপনার যারা ডোর টু ডোর সার্ভিস করানো তো একসাথে অনেকগুলা মাল নেয়, মাল নিয়ে হুম। ওরা তো এলসির মাধ্যমেই তো মালটা নিতেছে। এলসি সেক্ষেত্রে নেক তাদের ইডি কাছে নেক যদি, এটা এটা ওদের বললাম তো তিনটা অপশন ওরা টাকা নিতে পারবে। হ্যাঁ সেক্ষেত্রে তাদের কাছে যদি আমি ডকুমেন্ট চাই তারা দিতে পারবে কিনা? তারা আপনাকে তো কখনো ডকুমেন্ট দিবে না, কারণ তারা শুধু আপনার মাল আনতেছে না। ভাই তারা আপনাকে, যারা ডোর টু ডোর মাল আনে তারা আপনাকে কোনো ডকুমেন্ট দেবে না। এরা তো শুধু আহ আপনার একলা মাল আনে না। তারা এটা তো কখনো